জামাত যদি আজকে বলে যে আমরা ইসলাম কায়েম করব না, আমরা ইসলামী দল না, আমি আজকেই বের হয়ে যাব। টিভি দেখা, ক্যারাম খেলার যে বিষয়টা নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা ষড়যন্ত্র করছে সাংবাদিকদের ব্যবহার করে, সবাই জানে তারা মাদকের সাথে জড়িত। আমার আসনের ভেতরে অন্তত মাদক নিয়ে কেউ চলতে পারবে না এবং চাঁদাবাজি। মিডিয়া আসলে তিলকে তাল করে যা শুরু করছে এই বিষয়টা নিয়ে। না, আমি এমপি হয়ে এখনো কোনো কিছুই আপনাদের দেখাইনি। আর এমপির ওই সমস্ত বিষয়গুলো আমি দেখাবো না। আমরা তো আর নিষিদ্ধ করি নাই বা আমি কিছু করিও নাই। তারা যে সমস্ত মিথ্যা তথ্যগুলো আমাদের নামে ছড়ায় জামাত ইসলামী বাংলাদেশের, এটা শয়তানও বিশ্বাস করে। ক্ষমতায় যারা আছে তারাও টিকতে পারবে না, কারণ ছাত্র জনতার রোষানলে হাসিনা যখন টিকতে পারে না, এরা তো ময়দান থেকে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ফেজ দ্য পিপলকে আমাদের কথাগুলো জনগণের সামনে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমাদের বিষয়টা আসলে অন্য অন্য মেম্বার অফ পার্লামেন্টের চাইতে বিশেষ করে আলাদা। কয়েকজন বক্তা আমরা আছি, তার ভেতরে রংপুরের মাওলানা নুরুল আমিন এবং আরো কিছু আলেম আছে আমাদের সাথে। তা আমারটা একেবারেই ভিন্ন, কারণ আমি জগতেই ছিলাম না, আমরা নতুন ভাবে এসেছি। চ্যালেঞ্জ অনেক মোকাবেলা করা লেগেছে, এখনো লাগছে, সামনেও লাগবে। আর আমরা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো। আমি এখলাসের সাথে কাজ করছি, আশা করছি সাপোর্ট পাবো জনগণ এবং আল্লাহ। এখানে কুষ্টিয়াতে এটা সারা বাংলাদেশ সহ বিশ্বে জানে। বিশেষ করে বাংলাদেশে কয়েকটা জেলায় যে চাঁদাবাজি হয় বেশি, তার ভেতরে কুষ্টিয়ায়, এরপরে নারায়ণগঞ্জ, এরপর ঢাকার গাজীপুর, এই সমস্ত জায়গাগুলো নাম করা। আমরা প্রথম আমার নির্বাচনী ইশতেহারে এই ১৬টা বিষয় ছিল, তার ভেতরে এইটা যে চাঁদাবাজ কুষ্টিয়ায় থাকবে না। ২ নম্বরে মাদক। এখনো পর্যন্ত কুষ্টিয়ার কুঠিপাড়া এলাকায় ৩ নাম্বার ৪ নাম্বার ওয়ার্ডে পৌরসভার এখনো মারামারি গন্ডগোল চলছে চাঁদাবাজদের নিয়ে। চ্যালেঞ্জ আসতেছে, মোকাবেলাও হচ্ছে। আশা করছি যেহেতু জনগণ আমাদের সাথে আছে আর সর্বোপরি আল্লাহর দয়া রহমত আছে, আমরা চাঁদাবাজ মুক্ত ১০০ ভাগ করতে না পারলেও চেষ্টা চালাচ্ছি, পারবো ইনশাল্লাহ। এই সমস্ত পদক্ষেপগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ব্যক্তি, পরিবার এবং সামাজিকভাবে নিয়েছি। আশা করছি আমাদের পদক্ষেপগুলো কার্যকর হবে এবং কুষ্টিয়ার মানুষ আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। সম্প্রতি জাতীয় গণমাধ্যমে একাধিক নিউজ আমরা দেখছি যে কুষ্টিয়া শহরে রমজান মাসে ক্যারাম খেলা এবং সেই সাথে হলো টিভি দেখা নিষিদ্ধ। এই ব্যাপারে আসলে মূল বিষয়টা কি আপনার কি জানা আছে? আম বাস্তবতা হচ্ছে এটা কুষ্টিয়া শহর না, এটা আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে ওই পাটিকাবাড়ি ইউনিয়ন, এটা ইবি থানার ভেতরে। পাটিকাবাড়ি ইউনিয়নে ওই বাজারের পাশে একটা ক্যারাম বোর্ড খেলছিল নামাজের সময়। চায়ের দোকান খোলা রেখে আরো গান বাজনা আছে, এই সমস্ত বিষয়গুলো চলছিল। তো আমি ওইদিন আমার ইফতারি অনুষ্ঠান ছিল পাশের আম মাঝিলা বলে এক জায়গায়। সেখান থেকে আসার পথে ওখানকার ক্যাম্প আছে। ক্যাম্পের যে এসআই আছে, আইসি আছে, উনি আমার সাথে ছিলেন। ওই সমস্ত ক্যারাম বোর্ড নামাজের সময় তো, এরপরে গান বাজনাগুলো, ছেলেদের আড্ডা। তো ওগুলো কুষ্টিয়ার ওই জায়গায় এসআই মশিউল আলম, সম্ভবত ওনার নাম আমি মনে করতে পারছি না, এরকমই নাম হবে, মশিউল আলম। উনি ওই ছেলেদেরকে ধমক দেয়, এই এখন রমজানের পবিত্রতা, রমজানের কারণে এগুলো বন্ধ রাখা দরকার অন্তত নামাজের সময়, এতটুকুই। আর আমি সাথে ছিলাম, কারণ সাথে আমি এক দোকানে পরিচিত ভাইয়ের সাথে একটু দেখা করা এবং হাত মেলানোর জন্য গিয়েছিলাম। ওই পেছনে পেছনে যাওয়ার সময় ওই দৃশ্যটা দেখে উনি গরম দিয়ে ওঠে, আমি জানিও না। তো এখানে মিডিয়া আসলে তিলকে তাল করে যা শুরু করছে এই বিষয়টা নিয়ে, এবং সেই ওখানে এই বিষয়টা ঘটানোর পর মাদকের সাথে জড়িত কয়েকজনের নাম আমি জানি। তারা ষড়যন্ত্র করে এই এসআই মশিউল সাহেবকে, এসপি বা ওসি তাদের কাছে বলে ওখান থেকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে এসেছি আজকে বিকালে। আজকে হয়তো ২২ তারিখ ফেব্রুয়ারি মাসের বিকাল ৫টা ৫:৩০টার দিকে। তো ওনারা ওটা নিয়ে আসার পরে ক্রেডিট নিচ্ছে।
আর ভুলভাবে এই তথ্যটা জনগণকে শোনাচ্ছে যে এটা মনে হয় আমির হামজা এমপি হওয়ার কারণে এটা করেছে। না, আমি এমপি হয়ে এখনো কোনো কিছুই আপনাদের দেখাইনি। আর এমপির ওই সমস্ত বিষয়গুলো আমি দেখাবো না। আমি একজন দায়ী, এরপর একজন আলেম। সেই হিসাবে আমি সাথে ছিলাম, আমি ওনাকে কিছু বলিও নাই। উনি আগ বাড়িয়ে এই কথাগুলো সচেতনতার জন্যে অথবা রমজানের পবিত্রতা রক্ষার কারণে এই কথা বলতে পারে। আমি তো শিখিয়েও দেইনি, আমি বলিও নাই। যদিও কথাগুলো খারাপ বলে নাই, ভালো বলেছে। কিন্তু দোষ তো আমার উপর চাপিয়েছে যে উনি এগুলো করিয়েছে। বা টিভি দেখা, ক্যারাম খেলা এগুলো নিষিদ্ধ। আমরা তো আর নিষিদ্ধ করি নাই বা আমি কিছু করিও নাই। এর সাথে জড়িত এই মাদকের সাথে যারা আছে, যারা এই সমস্ত জুয়ার সাথে জড়িত, এই ক্যারাম দিয়ে হোক আরো বিভিন্ন কায়দায় সমাজকে আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, সেই মানুষগুলো এই এসআই এর পেছনে লেগে তাকে এখান থেকে শোকজ করিয়েছে। তা আমরাও ইনশাল্লাহ, আপনারা যদি এরকম শুরু করেন আমাদের এলাকা নষ্ট করার জন্য, কারা কারা আছেন আমরা জানি। ওখানে লিটন মেম্বার নামে একজন আছে, কোন দল করে আমি সঠিক জানি না, হয়তো বিএনপির লোক। এই লোকটা মাদকের সাথে জড়িত, এর তথ্য প্রমাণও আছে, আমরা প্রশাসনকে দেব সামনে। এবং সে এগুলো মানে বিভিন্ন ক্ষমতা দেখায় যে আমরা পাওয়ারে আছি, আমরা দলে আছি, আমাদের কথা মতো চলবে। কিন্তু সে একটা ইউনিয়ন পরিষদের এক ওয়ার্ডের মেম্বার, আগে ছিল হয়তো, এখন আর নেই। সেই সমস্ত মাদকের সাথে জড়িত, আমরা এর তথ্যগুলো আমাদের কাছে আছে, এগুলো আমরা প্রশাসনকে দেব সামনে। এবং তাকে সেই যে ক্ষমতা এখন দেখাচ্ছে যে এমপি বিরোধী দলের, এই জন্য তারা কিছু পারবে না, আমরা সরকারি দলে আছি, আমরা যা ইচ্ছা তাই করব। এই যে মিথ্যা তথ্যটা আমাদের নামে ছড়িয়ে প্রপাগান্ডা লাগিয়ে এই ষড়যন্ত্র তারা করেছে। ওনার নামে নালিশ দিয়েছে, কারণ উনি আগে এসআই সাহেব বিএনপির, ওনার কথা শুনে চলতো। এই মাদক সেবী যে মাদক ব্যবসায়ী, ওনার নাম তো বললাম লিটন, ওর সাথে আরো কিছু আছে, ছেলেবেলা আছে। এই যে মাদক ব্যবসা করে, মাদকের সাথে জড়িত, এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এর কথা আগে শুনতো, কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক ওর কথা আর শোনে নাই। এই জন্য ও এই উল্টাপাল্টা কিছু লাগিয়ে এর আগে পরে কিছু সোতানাতা বের করে ওসি এবং আরো আনুষঙ্গিক যারা আছে তাদের সাথে মিডিয়াকে কাজে লাগিয়েছে। তার মানে এটা তথ্য সন্ত্রাস এবং মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে এই কাজটা সে করেছে। আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ গ্রহণ করেন, জুলাই সনদ কি বাস্তবায়ন হবে না, বা যদি না হয় জামাত এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ? আমরা মন্ত্রণালয় থেকে, প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং নির্বাচন কমিশন থেকে 2টা শপথের চিঠি পেয়েছিলাম এবং 2টাই আমরা নিয়েছি। কিন্তু বিএনপিও 2টা পেয়েছে, তারা একটা নিয়েছে আর একটা নেয়নি। তারা এখন ক্রস দেখাচ্ছে যে এটা সংবিধানে নেই। পরবর্তীতে আমরা দেখব। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা দেশ, জাতি এবং ছাত্র জনতা আমরা যারা আছি তাদের দিকে অন্তত তাকিয়েও তারা জুলাই সনদের শপথ নেবে। না নিলে দেশ আবার অস্থিতিশীল হবে। ক্ষমতায় যারা আছে তারাও টিকতে পারবে না, কারণ ছাত্র জনতার রোষানলে হাসিনা যখন টিকতে পারে না, এরা তো কেবল নতুন গাছের চারা লাগিয়েছে, এরাও পারবে না। বাধ্য হয়ে তারা নিজেদের শান্তি, স্বস্তি এবং নিরাপত্তায় যদি থাকতে চায় শান্তিতে, তাহলে তাদেরও এটা মেনে নেওয়া দরকার। নয়তো আবার দেশ অস্থিতিশীল হবে। হ্যাঁ, টাকা পয়সা আপনি কামাই করবেন, আবার ওই হাসিনার মতো সব ফেলে দিয়ে আপনাদেরকে পালানো লাগবে। আশা করছি তারা মানবে, খুব শীঘ্রই তারা মানবে। আরেকটা বিষয় আমরা অনলাইনে দেখেছি যে জামাত ইসলামী যেহেতু বিরোধী দলে আছে, তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে। এটার প্রক্রিয়া কত দূর বা ওটা আপনি কি জানেন? আমাদের এমপিদের ট্রেনিং ছিল শপথের পরের দিন, 17 তারিখে শপথ হওয়ার পরে 18, 19 এগুলো সব এমপিকে ট্রেনিং দেওয়া হয়েছে। বিএনপিদেরকে দিয়েছে, জামাত ইসলামের 77 জন যারা ছিলাম, আমাদের শুধু জামাত ইসলাম কেন্দ্রিক যারা, তাদেরকে দিয়েছে। তো সেই হিসাবে ছায়া সংসদ গঠন করে ওনারা যেভাবে মন্ত্রী পরিষদ বানিয়েছে, আমির জামাত ঘোষণা দিলেন যে আমরাও বানাবো। এ ব্যাপারে মনে হয় দায়িত্ব ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, এরপরে অ্যাডভোকেট শিশির মনির, এরকম আরো কিছু আছে, তাদেরকে মনে হয় দায়িত্ব অলরেডি দিয়েছে। এবং তারা কতদূর এগিয়েছে আমি জানি না, কারণ আমি 20 তারিখে ঢাকা থেকে চলে আসি। এরপরে 2 দিন কুষ্টিয়াতে বিভিন্ন অভিযান, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আমি আর খোঁজ নেইনি। 26 তারিখে আমিরে জামাত বলেছিলেন যে ঢাকায় আসার কথা, কারণ 27 তারিখ থেকে সংসদ বসবে। তো এখনো শুনছে যে ফাইনাল না, ডেটটা পিছিয়েতে পারে। 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকাতে আসন নির্বাচন করেছেন। আমরা শুরুর দিকে জাতীয় গণমাধ্যমে দেখতে পেয়েছি যে তিনি বিজয় লাভ করছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে উনি
ওনার প্রতিপক্ষ বা ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় লাভ করেছেন। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, মেকানিজম, ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং হয়েছে নির্বাচনে কিছু কিছু জায়গায়, কিছু কিছু বিভাগে। তার ভেতরে বিশেষ করে যারা ষড়যন্ত্র করছে তারা চায় না মাওলানা মামুনুল হক, অ্যাডভোকেট শিশির মনির, ডক্টর হামিদুর রহমান আজাদ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো সংসদে যাক এবং তাদের যে কণ্ঠ, তারা সেগুলো জোরালোভাবে কথা বলুক, এনারা চাচ্ছে না। কাদের ইশারায় চাচ্ছে না এটা জাতি জানে। সুতরাং এই সমস্ত জায়গায় প্ল্যানিং হয়েছে, এটা এখন স্পষ্ট দিবালোকের মতো। তাছাড়া প্রথম দিকে যেভাবে ভোট গণনায় এগিয়েছিল মামুনুল হক সাহেব, ওই জায়গায় অন্তত অনেক ভোটে পাশ করার কথা, কিন্তু শেষের দিকে ভোট গণনা বন্ধ করে দিয়ে এই রাতের ভেতরে ইঞ্জিনিয়ারিং করে শেষ পর্যন্ত তো ফল যা দেখলাম। মাওলানা মামুনুল হককে সংসদে কতটা দরকার খুব ছিল? জরুরি, অনেক জরুরি ছিল ওনার মতো, ওনার কণ্ঠটা। এরপরে আইনের জন্য জরুরি ছিল অ্যাডভোকেট শিশির মনির ভাইকে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন উম, মানে সাবেক পার্লামেন্টিয়ান। এরপরে আমাদের হামিদুর রহমান আজাদ, উনিও সাবেক এমপি। এই সমস্ত মানুষগুলো খুব দরকার ছিল। আমরা অনেক কষ্ট পেয়েছি এই ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে কিছু কিছু বিভাগে এবং কিছু কিছু আসনে। জনগণের উপরে ছেড়ে দিলাম, সর্বোপরি আল্লাহর উপরে দেখি। আপনি যেহেতু মাঠে ময়দানে সরাসরি একজন বক্তা, তো এবার এমপি হওয়ার পর আপনার ওয়াজ মাহফিলে দিয়ে কতটুকু সময় দিচ্ছেন? ওয়াজ মাহফিল মনে হয় এভাবে করব না, কারণ সংসদের যত কাজ আমি তো আগে বুঝতাম না, জানতাম না, ট্রেনিং দিয়ে জানলাম এবং পড়াশোনা করছি এখন। অনেক কাজ সংসদের, যে এত কাজ বিভিন্ন মন্ত্রণালয়ে এবং সংসদীয় কমিটিতে আর সংসদের ভেতরে এবং জনগণের জন্য সব কমপ্লিট করে মনে হয় মাহফিল ওইভাবে আর হবে না। ওই হয়তো ২-৩ জেলা মিলে একটা করব, তাও মাসে ২-৩টা। তাছাড়া সময়ও পাবো না। দেশে বিদেশের বিভিন্ন সফর থাকবে, মানে রাষ্ট্রের এবং সংসদীয় বিভিন্ন কমিটিতে আমাদের কাজ করা লাগবে। দল সরকারি হোক আর বিরোধী হোক আর স্বতন্ত্র হোক, প্রত্যেক এমপিরই কাজ আছে। সেই হিসাবে ২-৩ জেলা মিলে হয়তো একটা মাহফিল করব। ওই মাসে ২টা-৩টা করলেই শেষ। আচ্ছা, আমার আসনে বলতে এখানে তো মানে জাতীয়ভাবে কাজটা করার দরকার ছিল। আমরা চাচ্ছিলাম, এই জন্যই তো ভোট বাক্স একটা হতে। আরও যদি অন্তত কওমি কেন্দ্রিক, কওমি মাদ্রাসা কেন্দ্রিক বা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক বা ইসলামী লাইনের আরও ৫০-৬০টা এমপি আমরা পেতাম, তাহলে প্রায় সব মিলে ১৪০-৪৫টা হলে জোরালো হতো বিরোধী দল হলেও। তখন আমরা আলিয়া মাদ্রাসা যেভাবে চলছে, কওমি মাদ্রাসাও এভাবে যেন অন্তত সরকারি কিছু সুযোগ সুবিধা পায় এবং তাদের শিক্ষার মূল্যায়ন যেন আরো সঠিকভাবে করা যায় তাদের। কিন্তু হলো না, কি আছে ভেতরে আমরা জানি না। ইসলামী তো অনেক প্রভাব পড়েছে, অন্তত যে সমস্ত জায়গাগুলোতে আমরা মানে পাশ করতে পারলাম না, সেরকমই আসন প্রায় কি ৫৩টা, আরো প্রায় ৮-১০টা আছে স্বতন্ত্র সব মিলে। তো সেখানে আমাদের ৭৭টা-৭৮টা আসন, আর যদি ৫০-৫৫টা ৬০টা পেতাম তাহলে তো আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। কোন কোন কারণে তারা বেরিয়ে গেছে জাতিসভা এখন জানে। তারা ১০০টা আসন চেয়েছিল এবং তারা প্রধানমন্ত্রীর পদ চেয়েছিল বা রাষ্ট্রপতির। এই সমস্ত কারণে তারা যে সমস্ত মিথ্যা তথ্যগুলো আমাদের নামে ছড়ায় জামাত ইসলামী বাংলাদেশের, এটা শয়তানও বিশ্বাস করে যে ক্ষমতার লোভে বা আমেরিকার কথা, ভারতের কথা শুনি আমরা নাকি ইসলাম কায়েম করব না এই ঘোষণা দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। জামাত যদি আজকে বলে যে আমরা ইসলাম কায়েম করব না, আমরা ইসলামী দল না, আমি আজকেই বের হয়ে যাব, কারণ আমার আগে আখেরাত, তারপরে তো দুনিয়া। ওনারা আমাদের উপর মিথ্যা তহমতটা লাগায়, এটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহ দেখবে। আচ্ছা, সর্বোপরি দেশবাসীর উদ্দেশ্যে ৩০ সেকেন্ড আপনার বক্তব্য। দেশবাসীর উদ্দেশ্যে আমরা যে ৭৭-৭৮ জন আছি, আমরা আশা করব আমাদের অন্তত সংসদীয় আসনগুলোকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা এবং মাদক মুক্ত করার মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থান, বেকারগ্রস্ত মানুষদেরকে কাজে লাগানোর মাধ্যমে অন্যান্য যে ২১২টা-১৩টা আসন আছে, ইনাদের জন্য যেন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি
আগামী নির্বাচন পর্যন্ত এমন এমন কিছু কাজ আমরা দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য উপহার দিতে চাই। সামনে নির্বাচনে মানুষ যেন বোঝে না এই ৭৭টার মতো ৭৮টার মতো যদি বাকিগুলোও হয় তাহলে দেশটা অন্তত আমরা নিরাপত্তা এবং শান্তিতে বসবাস করতে পারবো। আমরা যে দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজ, দখলবাজ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা আশা করছি এগুলো ১০০ ভাগ চেষ্টা চালাবো। বিশেষ করে মাদকের সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় নেই। এই যে আজকে যে টিভি দেখা, ক্যারাম খেলার যে বিষয়টা নিয়ে যারা এই সংবাদটাকে মানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা ষড়যন্ত্র করছে সাংবাদিকদের ব্যবহার করে, তারা কিন্তু মানে প্রকাশ্য মানুষের কাছে তথ্য প্রমাণ আছে, আমাদের কাছেও সবাই জানে তারা মাদকের সাথে জড়িত। তাদের কর্মজীবন নেই, কর্মই তাদের মাদকের ব্যবসা, মানে মাদক কেন্দ্রিক তাদের জীবন। এই লিটন বলে যে এই মেম্বারটা আছে, এ একেবারে সরাসরি মাদকের সাথে, ওর কোনো আয়ের উৎস নেই, জায়েজ কোনো কর্মজীবনও নেই। এমনকি ওর বাবা মার যে সেরকম অঢেল কিছু আছে তাও না, মধ্যমপন্থী বা গরিব পরিবারের, কিন্তু ওর কাজ মাদকের সাথে, প্রশাসনের সাথে মিলে বা ওর অনেক কোথায় কোথায় লিঙ্ক আছে, দলীয় বিভিন্ন পরিচয় বহন করে এগুলো করছে। আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। আমার আসনের ভেতর অন্তত মাদক নিয়ে কেউ চলতে পারবে না এবং চাঁদাবাজি। আর আমরা সর্বোপরি মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য যেমন উদ্যোগ নিচ্ছি, সামনে আরো নেব। সবাইকে বলবো 299টা আসনে যেহেতু ভোট হয়েছে, প্রত্যেকে যেন তাদের নিজ নিজ আসনে মানুষকে অন্তত বেকার না রাখে, সবাইকে যেন কর্মমুখী করে এবং কাজ তুলে দেয়, সেই পরিবেশ যেন তৈরি করে। আমরা ইনশাল্লাহ চেষ্টা চালাবো 100 ভাগ। সবার কাছে দোয়া চেয়ে এবং ইখলাসের সাথে, সততার সাথে সামনে দায়িত্ব যেন পালন করতে পারি নির্ভয়ে, নির্বিঘ্নে। সবাই দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম।